হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC11 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, পশ্চিমী রাষ্ট্রচিন্তার প্রেক্ষিতে দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ হিসাবে বেনথামের অবদান মূল্যায়ন করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, বেনথামের হিতবাদ বা উপযোগিতাবাদ তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা তোমরা অনেকেই জানো। ভালো করে প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও, কিভাবে গুছিয়ে অ্যান্সারটা তোমরা লিখবে। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে বেনথামের অন্যতম প্রধান অবদান হলো তার উপযোগিতাবাদ তত্ত্ব। এই তত্ত্বের মাধ্যমে তিনি তৎকালীন ইংল্যান্ডের রাষ্ট্রীয় ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক সমালোচনা করেছেন এবং সংস্কারের প্রয়োজনীয় সুপারিশ করেছেন। উপযোগিতাবাদ অনুসারে যে কাজ সর্বাধিক সংখ্যক মানুষের সুখ দান করার উপযোগী বা সহায়ক তাই নয়, বলছে সহায়ক তাই নয়, আর যে কাজ এইরূপ সুখ দানের পরিপন্থী তা অন্যায়। তাহলে কি বলছে, বলছে তা হচ্ছে ন্যায়। যেগুলো বেশি মানুষের, যে কাজ বেশি মানুষকে সুখ দান করবে সেটা হচ্ছে ন্যায়, আর যে কাজ এর পরিপন্থী মানে এর উল্টো সেটা হচ্ছে কি অন্যায়। এটা বেনথামের মতে। সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক সুখ বিধান প্রত্যেকেরই কাম্য বা নৈতিক আদর্শ হওয়া উচিত। তারপরে বেনথামের তত্ত্ব কি বলা হচ্ছে দেখো, বেনথাম তার অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপাল অফ মোরাল অ্যান্ড লেজিসলেশন নামক গ্রন্থে হিতবাদের ব্যাখ্যা দেন। তার মতে প্রকৃত মানুষকে রেখেছে দুই সার্বভৌম শাসনাধীন, নিয়ন্ত্রণের শাসনাধীন। তার মতে কি, মানুষকে দুটো শাসনের অধীনে থাকতে হয়, প্রকৃতির দুটো শাসনের অধীনে থাকতে হয়, একটা হচ্ছে সুখ আর একটা হচ্ছে দুঃখ। বেনথামের মতে এই হিতবাদের সূত্র অনুযায়ী আমরা সেই সব বিষয় অনুমোদন করি যা আমাদের সুখ বৃদ্ধিতে সহায়ক, আর সেই সব বিষয় কি করি, বর্জন করি যা দুঃখদায়ক। বেনথামের উপযোগিতাবাদের উপরিক্ত ব্যাখ্যা বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে এর নিম্নলিখিত দিক বা বিষয়গুলি উল্লেখ করা যেতে পারে। যেমন 1 নম্বর পয়েন্ট হচ্ছে দেখো, ভোগ সুখবাদী। বেনথামের উপযোগবাদী তত্ত্বকে ভোগ সুখবাদী তত্ত্ব বলে অভিহিত করা যেতে পারে। অর্থাৎ এই সুখ কোনো উচ্চ মার্গের নৈতিক আধ্যাত্মিক সুখ নয়, এ হলো ব্যবহারিক জীবনের পাথির্ব সুখ। এই সুখকে তিনি মানুষের বাস্তবমুখী, দেখো কি বলা হচ্ছে, এই সুখকে তিনি মানুষের কি বাস্তবমুখী স্বার্থ সুবিধার সঙ্গে অভিন্ন করে দেখেছেন। হবসের উপযোগবাদ ধারণাকে সমর্থন করে বেনথাম বলেছেন, আত্মসুখের সন্ধানেই মানুষ ছোটে। ব্যক্তি মানুষের অপরের সুখ নয়, নিজের সুখেই তৃপ্তি হয়। বেনথাম প্লেটোর ত্যাগবাদ নীতিতে বিশ্বাসী ছিলেন না। প্লেটোর ত্যাগবাদী নীতিকে বেনথাম অসার বলে সমালোচনা করেছেন। বেনথামের মতে আত্মসুখ বর্জনের নীতি কখনোই কোনো মানুষের পক্ষে সর্বদা অনুসরণ করা সম্ভব নয়। পরের পয়েন্ট দেখো, পরিমাণগত দিক। এই পয়েন্টটা এবার আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পরবর্তী সেমিস্টার অর্থাৎ 6 সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে নিচে যে নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। দেখো এই পয়েন্টটা দেখো, বেনথাম তার উপযোগবাদে গুণগত দিকের তুলনায় পরিমাণগত দিকের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন। অর্থাৎ সুখ বলতে তিনি সুখের পরিমাণকে না বুঝিয়ে এর পরিমাণগত দিককে তুলে ধরেছেন। বেনথামের মতে সুখ বা আনন্দের পরিমাণগত দিক সমান থাকলে শিশুদের পুষ্পিন খেলার আনন্দের সঙ্গে কবিতা পাঠের আনন্দের কোনো পার্থক্য নেই। তাই বেনথাম উপযোগিতার নীতি সুখের সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধির ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে। তারপর দেখো পরের পয়েন্ট কি আছে, দেখো সুখ কলন। এখানে কি বলা হচ্ছে দেখো, বেনথামের মতে অন্যান্য বিষয়ের মতো সুখ ও দুঃখ পরিমাপ করা যায়। এই প্রসঙ্গে তিনি সুখ কলন তত্ত্ব উপস্থাপন করেছেন। এই তত্ত্বে বেনথাম গাণিতিক নিয়মে সুখ ও দুঃখের পরিমাপের কথা বলেছেন।
এই জন্য কতগুলি বিষয়ের সাহায্য নেওয়া যেতে পারে, যেমন সুখের তীব্রতা কতখানি, স্থায়িত্ব কতখানি এবং নিশ্চয়তা কতখানি। তাছাড়া দেখতে হবে সুখ আমাদের হাতের কাছে আছে না দূরে আছে ইত্যাদি। সুখ-কলন তত্ত্বের মাধ্যমে সুখ ও দুঃখের পরিমাণের মধ্যে তুলনা আমাদের পরিমাপ করে দেখতে হবে কোনটার পরিমাণ অধিক হয়। এক্ষেত্রে সুখের পরিমাণ অধিক হলে মানুষের কাজ ও আচরণ ভালো ও নীতিসম্মত বলে বিবেচিত হবে। অন্যদিকে সুখের পরিমাণ অধিক হলে, দেখো অন্যদিকে দুঃখের পরিমাণ অধিক হলে মানুষের কাজ বা আচরণ অনৈতিক বা মন্দ বলে প্রতিপন্ন হবে। পরের পয়েন্ট হচ্ছে দেখো সমাজের হিত সাধন। বেন্থামের উপযোগবাদ নীতি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের সমর্থক। এখানে ব্যক্তির স্বার্থের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়, তবে ব্যক্তি জীবনে ক্রিয়াশীল এই স্বার্থের বিষয়টিকে সমাজ জীবনে প্রয়োগ করা যেতে পারে। বেন্থামের মতে ব্যক্তি স্বার্থ ও সামাজিক স্বার্থের মধ্যে কোনো পার্থক্য নেই। এই দৃষ্টিভঙ্গির সাহায্যেই বেন্থাম সমাজের হিত সাধনের নীতি উপস্থাপন করেছেন। সর্বোচ্চ পরিমাণ সুখ লাভ যেমন ব্যক্তির চূড়ান্ত লক্ষ্য, তেমনি সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক পরিমাণ হিত সাধনই হলো সমাজের চূড়ান্ত লক্ষ্য। তারপরে কি বলা হচ্ছে দেখো ব্যক্তি স্বার্থ ও সামাজিক স্বার্থের সমন্বয়। ব্যক্তি স্বার্থের সঙ্গে সামাজিক স্বার্থের বিরোধ বিষয়ে বেন্থাম সতর্ক ছিলেন, তাই বেন্থাম ব্যক্তি স্বার্থ এবং সামাজিক স্বার্থের মধ্যে সমন্বয়ের কথা বলেছেন। বেন্থামের মতে মানুষের মধ্যে যেমন আত্মসুখ অর্জনের প্রবণতা থাকে, ঠিক তেমনি পরার্থ সুখ লাভেরও প্রবণতা থাকে, আর এইভাবেই ব্যক্তি স্বার্থ এবং সামাজিক স্বার্থের মধ্যে সমন্বয় সাধন ঘটানো সম্ভব হয়। এবার আছে দেখো উপযোগবাদের প্রয়োগ। সেখানে কি বলা হচ্ছে দেখো এই পয়েন্টে উপযোগবাদের প্রয়োগ। বেন্থামের উপযোগবাদী তথ্যটি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটি গণতান্ত্রিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ, আর গণতন্ত্রের মূল প্রতিপাদ্য হলো মানুষের সুখ ও কল্যাণ নিশ্চিত করা। সরকার যদি এমন আইন প্রণয়ন করে যা সর্বাধিক মানুষের উপকারে আসে, তাহলে সেই সরকার সফল। এবার সমালোচনা দেখো, যদিও বেন্থামের উপযোগবাদের তত্ত্বটি অনেক ক্ষেত্রে প্রশংসনীয় হয়েছে, তবু সমালোচনার সম্মুখীন হয়েছে। উপযোগবাদের প্রধান সমালোচনা হলো এটি শুধুমাত্র সংখ্যায়িত মানুষের সুখ বা দুঃখকে গুরুত্ব দেয়, কিন্তু সংখ্যালঘুদের অধিকার বা ন্যায় বিচারকে অগ্রাহ্য করে। আরেকটি সমালোচনা হলো হেডোনিক ক্যালকুলাস বা সুখ পরিমাপ করা খুব জটিল, অনেক ক্ষেত্রেই তা বাস্তবসম্মত নয়। এবার মূল্যায়নে কি বলা হচ্ছে দেখো জেরেমি বেন্থামের উপযোগবাদ তত্ত্ব রাজনীতি, আইন এবং নৈতিকতার ক্ষেত্রে একটি বিপ্লবী চিন্তাধারা হিসাবে আবির্ভূত হয়েছে। এর মাধ্যমে তিনি সমাজের বৃহত্তর কল্যাণের ধারণা তুলে ধরেছেন, যদিও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং কিছু ক্ষেত্রে সমালোচনা করা হয়েছে, তবুও আধুনিক সমাজ এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ দর্শন হিসাবে রয়ে গেছে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর। আর এই প্রশ্নটা তোমরা ভালো করে তৈরি করো, এই প্রশ্নেরটা আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই।